নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। ওদিকে রাজ্যের দক্ষিণ সীমান্তবর্তী এলাকার দূর দূরান্তে খবর ছড়িয়ে পড়েছিল যে মহারানী চন্দ্রাবতীর তৈরি ওষুধে রোগীরা সুস্থ হয়ে উঠছে। পরের দিন সকাল থেকেই প্রচুর পরিমাণে দলে দলে রোগীরা শিবিরে এসে উপস্থিত হতে লাগলো। বীরেন্দ্র প্রতাপ ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সুদক্ষ কবিরাজ, হাকিমদের এবং আরও কিছু সৈনিকদের সেখানে আনিয়ে রেখেছিল। কিন্তু তবুও তা যথেষ্ট ছিল না। বীরেন্দ্র প্রতাপ অন্য কোনো ব্যবস্থা করা যায় কি না ভাবছিল। তখন বৈদ্য অনুকূল শাস্ত্রী ওর কাছে আসতে আসতে চিন্তিত গলায় বলল, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। ওষুধ খাওয়ানো সত্ত্বেও কিছু রোগী মারা গেছে। শুনতেই বীরেন্দ্র প্রতাপ এক পলকের জন্য স্তম্ভিত হয়ে গেল। তারপর ভাবতে ভাবতে বলল, চন্দ্রাবতী তো ভুলেই ছিল, এই ওষুধে সারবে না। কিছুদিনের জন্য রোগ প্রশমন করে রাখা যাবে, কিন্তু একদিনের মধ্যেই এমন অনর্থ কি করে ঘটে গেল? কবিরাজ শাস্ত্রী গম্ভীর হয়ে বলল, এ তো আমি জানি না মহারাজ, পরিস্থিতি খারাপ হয়েই চলেছে। রোগীদের সংখ্যাও বিপুল পরিমাণে বেড়ে যাচ্ছে। যখন ওষুধ কোনো কাজই করছে না, তখন এত রোগীদের সামলানো তো একেবারেই অসম্ভব। এদিকে মহামারী আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। বীরেন্দ্র প্রতাপের যেন সমস্ত কিছু ভাবনা চিন্তা করার ক্ষমতাই হারিয়ে গিয়েছিল। ও কিছুই বুঝে উঠতে পারছিল না কি করা উচিত আর কি করা উচিত নয়। তবুও ও বলে উঠল, দেখুন, যতক্ষণ মহারানী ফিরে না আসছে ততক্ষণ আমাদের এভাবেই কাজ চালিয়ে যেতে হবে। হ্যাঁ, আমরা এটা করতে পারি যে সমস্ত রোগীদের এক জায়গায় না রেখে যার যার গ্রামে আলাদা আলাদা শিবির বানিয়ে রাখতে পারি, কিন্তু আপনারা নিজেদের তরফে কোনো চেষ্টা বাকি রাখবেন না। রোগীদের ওষুধ দিতেই থাকুন আর ওদের আশ্বাস দিতে থাকুন যে ওরা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। অনুকূল শাস্ত্রী কিছু বললেন না, চুপচাপ মাথা নিচু করে ওখান থেকে চলে গেলেন। ভিতরে ভিতরে বীরেন্দ্রের চিন্তা বেড়ে যাচ্ছিল। ও নিজের মনে বলল, চন্দ্রাবতীর এখান থেকে যাওয়া ঠিক হয়নি। ও যেতেই পরিস্থিতি একেবারে খারাপ হয়ে যাচ্ছে। একদিন অতিবাহিত হয়ে গেল, জানি না ও কখন ফিরে আসবে। আর এই মহামারীর স্থায়ী ওষুধ ও পাবে কিনা কে জানে। যদি না পায় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। ওদিকে দিনের শেষে চন্দ্রাবতী আর সুমন্ত কালীঘাটির জঙ্গলে পৌঁছে গেল। দূরে আরাবল্লীর বিশাল কায়া দৃশ্যমান হলো। আমাদের ঘোড়াদের এখানে জঙ্গলের বাইরে ছাড়তে হবে। পাহাড়ে যাবার রাস্তা খুব এবড়ো খেবড়ো, দুর্গম। একদিকে গভীর খাদ, আমাদের খুব সাবধানে চলতে হবে। সুমন্ত ও চন্দ্রাবতীর সঙ্গে সহমত হলো, আর দুজনের ঘোড়া জঙ্গলের বাইরে একটা গাছের গায়ে বেঁধে দিল। দুজনে পাহাড়ের অভিমুখে এগিয়ে যেতে লাগলো। কিছু দূর চুপ করে যাওয়ার পরে সুমন্ত সসংকোচে বলল, মাফ করবেন মহারানী মা, আমার তো এই সাধুর উপর বিন্দুমাত্র ভরসা নেই। শুধু শুধু আমরা এত কষ্ট করছি। আমি তো জীবনে কখনো রক্তপুষ্পের কথা শুনিনি, কিন্তু আমি শুনেছি। চন্দ্রাবতী মৃদু হেসে বলল, এই জন্য আমার ওই সাধুর উপর ভরসা আছে। আর এটাও ভরসা হতে শুরু করেছে যে এই মহামারী রক্তপুষ্প দিয়েই ঠিক করা সম্ভব। এ কথা শুনে সুমন্ত বলল, যদি আপনার ভরসা হয় তাহলে আমারও ভরসা আছে। যদি সত্যি মহামারী ওষুধ আপনি খুঁজে পান
তাহলে সেটা কোনো অলৌকিক চমৎকার ঘটনার চেয়ে কম হবে না। রাজ্যের পুরো প্রজারা আপনার পক্ষে হয়ে যাবে। তখন মহারাজকে আপনার সামনে ঝুঁকতেই হবে। না সুমন্ত, আমি কাউকে নিজের সামনে ঝুঁকাতে চাই না, কিন্তু মহারানী হিসেবে আমার যে অধিকার আছে তা তো আমি হাসিল করেই ছাড়ব। কিন্তু এখন আমি যা করছি তা শুধুই প্রজাদের প্রাণ বাঁচানোর জন্য করছি। কথা বলতে বলতে ওরা পাহাড়ের উপর উঠছিল। রাস্তা সত্যিই খুব বন্ধুর এবং সংকটাকীর্ণ, কিন্তু তবুও চন্দ্রাবতীর চোখ রক্তপুষ্পের অন্বেষণে চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ ও কিছু অনুভব করল, আর ও দ্রুত থেমে গেল। পিছনে ফিরে দেখতে লাগলো। কি হয়েছে মহারানীমা? আপনি পিছনে কি দেখছেন? চন্দ্রাবতী খুব আস্তে বলল, আমার এক্ষুনি এমন মনে হলো যেন কেউ আমাদের পিছু নিয়েছে। একথা শুনে সুমন্ত চমকে উঠল। এদিক ওদিক ভালো করে দেখতে লাগলো সে, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত কাউকে দেখতে পেল না। আপনার কোনো ভুল হয়েছে মহারানীমা, সুমন্ত আবার হাসতে হাসতে বলল। অথবা কোনো ছোটখাটো জন্তু জানোয়ারও হতে পারে। চলুন, রাত হতে চলেছে, তাড়াতাড়ি উপরে উঠে রক্তপুষ্প খুঁজে নেই, না হলে অন্ধকারে খুব মুশকিল হবে। চন্দ্রবতী একটা দীর্ঘশ্বাস ছাড়ল আর আবার উপরে চড়তে লাগলো। কিন্তু ওরা এটা জানতো না যে কিছু দূরেই একটা বড় পাথরের পেছনে সত্যি সত্যি একটা লোক লুকিয়েছিল, যে একেবারে ভীষণ মজবুত শরীরের অধিকারী, আর নিজের মুখ কাপড় দিয়ে ঢেকে রেখেছিল। তার বাজপাখির থেকে তীক্ষ্ণ দৃষ্টি চন্দ্রাবতীকেই দেখছিল। ওদিকে বীরেন্দ্র প্রতাপ পুরো দিন ঘুরে ঘুরে দক্ষিণ সীমান্তে রোগীদের জন্য ওষুধপথ্যের ব্যবস্থা করে সন্ধেবেলা শিবিরে ফিরে এসেছিল। তখনও সামনে সূর্যপ্রতাপকে আসতে দেখা গেল। তার সঙ্গে কিছু লোক ছিল, তাদের ও বন্দি বানিয়ে নিয়ে আসছিল। বীরেন্দ্র এসব দেখে চমকে উঠল। আরে কুমার, তুমি না বলে হঠাৎ কোথায় চলে গিয়েছিলে? বীরেন্দ্র সূর্যের কাছে আস্তে আস্তে বলল। আর এরা কারা? এদের বন্দি করেছ কেন? সূর্যপ্রতাপ একটু শক্ত গলায় বলল, একটু ভালো করে দেখুন মহারাজ, এরা আশেপাশের কিছু দেওয়ান ও সুবেদার, এদের মধ্যে কিছু বৈদ্য হাকিমও আছে। এরা আমাদের প্রজাদের এই দুরবস্থায় ফেলে রেখে পালিয়ে গিয়েছিল। মহামারীকে নিয়ন্ত্রণ করা তো দূর, এরা রোগীদের প্রাথমিক চিকিৎসাটুকু করারও প্রয়োজন মনে করেনি। এদের অবহেলার জন্য প্রজাদের নিজেদের ঘর দোর ছেড়ে পালাতে হয়েছিল। তো সময় থাকতে আপনাকে মহামারীর খবর দেওয়ার প্রয়োজনও এরা বোধ করেনি। যদি জানাতো তাহলে অবস্থা এত বিগড়ে যেত না। এসব শুনে বীরেন্দ্রের মুখ কঠিন হয়ে গেল। সূর্য আরো বলল, মাফ করবেন দাদা, আপনারও দোষ কম নেই। আপনার অবহেলার জন্য বিক্রমগড়ে ভ্রষ্টাচারী ও অপদার্থদের ফৌজ তৈরি হয়েছে। যদি মহারানীমা না থাকতেন তাহলে দক্ষিণের এই এলাকা পুরো শ্মশান হয়ে যেত। এখন বলুন, এদের কি শাস্তি দেওয়া যায়? আমাকে কি জিজ্ঞেস করছে সূর্য? রাগে অগ্নিশর্মা হয়ে বলে উঠল বীরেন্দ্র। নিয়ে যাও এদের, আর প্রজাদের সামনে এদের মাথা ধর থেকে আলাদা করে দাও, যাতে এদের মতো মানুষদের শিক্ষা হয়। বীরেন্দ্র প্রতাপের কথা শেষ হতেই ওখানে আর একটা গলার আওয়াজ শোনা গেল, দাঁড়ান মহারাজ। বীরেন্দ্র চমকে দেখল মোহিনীর বাবা বজ্রকেতু আসছে। তার সঙ্গে একটা ছোট সেনাবাহিনী আর কিছু বৈদ্য হাকিমও ছিল। নিজের বাবার গলা শুনে মোহিনীও শিবির থেকে বাইরে বেরিয়ে এলো, আর দূরে দাঁড়িয়ে জানার জন্য অস্থির হয়ে পড়ল
যে এখানে কি ঘটনা ঘটতে চলেছে। বজ্রকেতু বড় আদরে বীরেন্দ্র প্রতাপকে প্রণাম মহারাজ বলল, আর হাত জোড় করে বলল, মাফ চাইছি মহারাজ, আপনার ফয়সালার মাঝখানে কথা বলার জন্যে, কিন্তু এই পরিস্থিতিতে দেওয়ান, সুবেদার আর বৈদ্য হাকিমদের মারা ঠিক হবে না। প্রজাদের মনে না কেবল এর জন্য ভয় গেড়ে বসবে, বরঞ্চ প্রতিবেশী রাজ্যেও এই ভুল সংবাদ চলে যাবে যে বিক্রমগড়ের শাসন ব্যবস্থা পুরোপুরি ভ্রষ্ট হয়ে গেছে। তো আপনি কি চান? বীরেন্দ্র প্রতাপের কিছু বলার আগেই সূর্যপ্রতাপ রেগে গিয়ে বলল, এই অপরাধীদের আমরা এমনিই ছেড়ে দেব? বজ্রকেতু এক উড়ন্ত দৃষ্টি সূর্যপ্রতাপের দিকে দিল, কিন্তু বীরেন্দ্র প্রতাপকে উদ্দেশ্য করে বলল, মাফ করবেন মহারাজ, যদি সাজা দিতেই হয় তাহলে আসল অপরাধীকে সাজা দেওয়া হোক। একথা শুনতেই বীরেন্দ্র প্রতাপ ও সূর্যপ্রতাপ দুজনেই চমকে উঠল। কি বলতে চান আপনি? বীরেন্দ্র প্রতাপ বজ্রকেতুকে ভালো করে দেখতে দেখতে বলল, আর কে আসল অপরাধী? বজ্রকেতু যেন পর্দা ফাঁস করে দিচ্ছে, ওই জন্য বলল, হ্যাঁ মহারাজ, আসল অপরাধী তো সে যে চিকিৎসার নাম করে এখান থেকে সরে পড়েছে, রোগীদের জীবন বিপদের মুখে ফেলে দিয়েছে। এই দেখুন না, যেসব জিনিস দিয়ে ওষুধ তৈরি করা হচ্ছে সেসব অত্যন্ত মামুলি জিনিস। গাছ গাছড়ার জায়গায় ঘাস দিয়ে ওষুধ তৈরি করা হচ্ছে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি বৈদ্য হাকিমদের জিজ্ঞাসা করুন। বীরেন্দ্রের এসব শুনে সব কিছু জট পাকিয়ে গেল। সে কিছুই বুঝে উঠতে পারছিল না, কিন্তু সূর্যপ্রতাপ খুব গভীরভাবে বজ্রকেতুকে দেখতে লাগলো। তখন বীরেন্দ্র প্রতাপ নিজের বৈদ্য অনুকূল শাস্ত্রীর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। তো সে তাড়াতাড়ি বলল, আগে হ্যাঁ মহারাজ, এটা তো ঘাসই, কিন্তু এতে আমার কি দোষ বলুন? এসব তো খোদ মহারানীমা আমাকে দিয়েছিলেন, আর আমি ওনার কথা মতোই ওষুধ বানাচ্ছি। এর উপর সূর্যপ্রতাপ দ্রুত বলল, যদি ওষুধে ঘাস ব্যবহার করি রোগীদের লাভ হয় তো কি হয়েছে, আর মহারানীমা খুব তাড়াতাড়ি এর ওষুধ আনবেন। কিন্তু ওর কথা শেষ হবার আগেই বজ্রকেতু একটু ব্যঙ্গ করে বলল, আহ আহ তো এর মানে মহারানীমার সব কিছু আগে থেকেই জানা ছিল। উনি এই মহামারীর ব্যাপারে অনেক কিছুই জানেন দেখছি। যেখানে বিগত শত শত বছরেও মানুষ এ ব্যাপারে কিছুই জানতো না। এত যোগ্য যোগ্য বৈদ্য হাকিম আছেন আমাদের দেশে, এরা কিংবা এদের পূর্বপুরুষরা কখনো কি এই মহামারীর ব্যাপারে শুনেছেন? বজ্রকেতুর এই কথায় ওখানে একেবারে নীরবতা নেমে এলো। দূরে দাঁড়ানো মোহিনীর ঠোঁটের কোণে হাসি ঝিলিক দিয়ে উঠল, কিন্তু সূর্যপ্রতাপ বহুক্ষণ থেকেই মোহিনীর মুখের এই কুটিল হাসি দেখছিল। তখন বীরেন্দ্র প্রতাপ কঠিন স্বরে বলল, চন্দ্রাবতী এই ব্যাপারে বহু প্রাচীন এক গ্রন্থে পড়েছিল, কিন্তু আপনি বলুন ব্যাপারটা কি? এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবেন না। বজ্রকেতু এক পলকের জন্য একটু দ্বিধান্বিত হলো, তারপর বলল, মাফ করবেন মহারাজ, এই মহামারী এমনি এমনি হয়নি, এটা ছড়ানো হয়েছে, কিন্তু যেই ছড়াক সে এটার ওষুধও ভালোভাবেই জানে। এটা শুনতেই সূর্যপ্রতাপ রেগে গিয়ে বলল, নিজের সীমার মধ্যে থাকুন বজ্রকেতু। আপনি কি জানেন আপনি কি বলছেন? আপনি সিধে সিধে মহারানীমার উপর দোষারোপ করছেন।
উনি মহামারী ছড়িয়েছেন? কি প্রমাণ আছে আপনার কাছে? আর মহারানী মা এরকম কেন করবেন? প্রমাণ তো আমার কাছে নেই রাজকুমার, কিন্তু কারণ অবশ্যই আছে। বজ্রকেতু বলল, হতে পারে মহারানী মা নিজের যোগ্যতা দেখানোর জন্য এরকম করছেন। মোহিনী চিকিৎসা করার বাহানায় উনি তো মহারাজকে মজবুর করে দিয়েছিলেন, তাই না? হতে পারে এবারও মহারাজের সঙ্গে সমুদয় বিক্রমগড়ের প্রজাদেরও তিনি দেখাতে চান যে ভয়ানক সংকট থেকে কেবল উনিই মুক্তি দিতে পারেন। ত্রাতা হতে চান উনি। এসব কথা শুনেই সূর্যপ্রতাপও নির্বাক হয়ে গেল, কিন্তু বীরেন্দ্র প্রতাপ মনে মনে অস্থির হয়ে উঠল। না চাইতেও ওর মনে চন্দ্রাবতীকে নিয়ে আবার সন্দেহ সৃষ্টি হতে লাগলো। দূরে দাঁড়িয়ে মোহিনী বীরেন্দ্রের মনের কথা বুঝে মনে মনে খুশিতে নেচে উঠল, কেননা চন্দ্রাবতী এবার ওর জালে ফাঁসবেই ফাঁসবে, এটা ওর মানসচক্ষে ভেসে উঠল। ওদিকে চন্দ্রাবতী আর সুমন্ত পাহাড়ের চূড়ায় পৌঁছতে পৌঁছতে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ল। চারিদিকে অন্ধকারও ঘনিয়ে আসছিল। আমি আমি আপনাকে বলেছিলাম না মহারানী মা, সুকান্ত হাঁপাতে হাঁপাতে বলল। এখন রক্তপুষ্প খোঁজা খুব মুশকিল হবে। চন্দ্রাবতী নিজের কোমরে বাঁধা মশাল তৈরির জিনিসপত্র বের করে তৈরি করতে করতে বলল, তুমি এখানে কিছুক্ষণ বিশ্রাম করো, আমি খুঁজে দেখছি। তা কি করে হবে মহারানী মা? চন্দ্রাবতীর হাত থেকে মশাল নিতে নিতে বলল, আপনাকে এই নির্জন সংকটময় গিরিচূড়ায় একা কিছুতেই যেতে দেব না। বলার পরে ও সবে মশালটা জ্বালাচ্ছিল, কি একটা হালকা গর্জন শুনতে পেল। কিন্তু চন্দ্রাবতী দ্রুত নিজের তলোয়ার বের করে বলল, জন্তুদের দল আসছে মনে হয়, একটুও নড়বে না সুমন্ত, কোনো বড় জানোয়ার হবে সম্ভবত। তখন সামনে অন্ধকারে অনেক জ্বলন্ত চোখ ওদের দিকে আসছে দেখতে পেল। সুমন্ত একেবারে চিৎকার করে উঠল, মহারানী মা, পিছনে সরে যান, এরা এরা নেকড়ের দল। চন্দ্রবতীর পা টলমল করে উঠল। তখন একসঙ্গে অনেক নেকড়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়ল। সুমন্ত এক ধাক্কায় চন্দ্রবতীকে দূরে সরিয়ে দিল আর নিজের তলোয়ার উঠিয়ে নেকড়েদের উপরে ঝাঁপিয়ে পড়ল। চন্দ্রাবতী একটা খাদের কিনারায় পড়ে গেল এবং একটা গাছের শিকড় ধরে ঝুলতে থাকলো। সুমন্ত! কিন্তু সুমন্তর কানে ওর ডাক পৌঁছল না। অনেক চেষ্টা করে চন্দ্রাবতী গাছের শিকড় বেয়ে উপরে উঠে আসতে সক্ষম হলো। সুমন্ত, সুমন্ত! অন্ধকারে দেখার চেষ্টা করে ও আবার ডাকলো, কিন্তু ওর চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছিল। নেকড়ের গর্জনও থেমে গিয়েছিল। মনে হচ্ছে আমি পথ হারিয়ে ফেলেছি। চন্দ্রাবতী কিছু ভাবতে পারছিল না। অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না, মশালও না জানি কোথায় পড়ে গেছে। সুমন্ত বোধহয় পাহাড়ের অন্যদিকে আছে। চন্দ্রাবতী আন্দাজ করে করে দ্রুত পাহাড়ের উপরে উঠতে লাগলো। তখন হঠাৎ ও একটা আলো দেখতে পেল। একটা লোক জ্বলন্ত মশাল নিয়ে দাঁড়িয়ে আছে। সুমন্ত! চন্দ্রাবতী তার দিকে দ্রুত দৌড়ে গেল। তুমি তুমি ঠিক আছো তো? ওই লোকটা এবার চন্দ্রাবতীর দিকে ফিরল, আর চন্দ্রাবতী একেবারে চমকে উঠে থেমে গেল। ও সুমন্ত নয়, ওই মজবুত শরীরের মুখোশধারী লোকটা যে ওদের পিছু নিয়েছিল সে। সুমন্ত ওই জন্তুদের হাত থেকে তো বেঁচে গেছে, কিন্তু আমার তলোয়ারের হাত থেকে বাঁচতে পারেনি। আর এখন তোর পালা। বলেই চন্দ্রাবতীর দিকে নিজের তলোয়ার উঁচু করল। সেই তলোয়ার থেকে রক্ত টপ টপ করে ঝরে পড়ছিল।
আসলে কে ছিল এই মুখোশধারী গুন্ডা? চন্দ্রাবতী কি বাঁচাতে পারবে নিজেকে ওর হাত থেকে? বীরেন্দ্রের মনে কি আবার চন্দ্রাবতীর জন্য সন্দেহ তৈরি হচ্ছে? জানতে হলে শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে, চাঁদনি চ্যানেলে।